স্বাগত নিউজ 24 দুপুর 12টার সংবাদের সাথে আছি আমি তাবাসসুম আহমেদ। নির্ধারিত সময়ের 8.5 মাস পর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে আজ। এই পরীক্ষায় বসেছে 22 লাখের বেশি শিক্ষার্থী। সকালে রাজধানীর বিভিন্ন পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। এ সময় পরীক্ষার পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, 1 মাসের মধ্যে এবারের এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এছাড়া প্রশ্নপত্র ফাঁসের গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি। প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই, আমরা সেটি আশা করি। ইনশাআল্লাহ কোথাও প্রশ্ন ফাঁস হবে না কোনোভাবে। যারা গুজব ছড়াবে কিংবা প্রশ্নপত্র ফাঁসের কোনো রকমের অপচেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অন্তরা বিশ্বাস। অন্তরা, দীর্ঘ বিরতির পর শুরু হলো কাঙ্ক্ষিত এসএসসি পরীক্ষা। আজ থেকে শিক্ষার্থীরা কি বলছেন, অভিভাবকরাই বা কি বলছেন? পরীক্ষা তো ইতিমধ্যে শেষ হয়ে গেছে। হ্যাঁ তাবাসসুম, আপনি আসলে যেমনটি শুনছিলেন, শিক্ষামন্ত্রী দীপুমনি বলেছেন যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে সেটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তো পরীক্ষার্থীরা বের হয়েছে এবং তারা যেটি বলেছে, তারা আসলে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা আসলে এখনো পর্যন্ত দেখেনি এবং প্রশ্নপত্র খুব কঠিনও হয়নি, খুব সোজাও হয়নি, কিছুটা ট্রিকি হয়েছে। এই শব্দটি আসলে বেশিরভাগ শিক্ষার্থী বলছে। অর্থাৎ প্রশ্নগুলো আসলে কিছুটা ভেবে উত্তর দিতে হচ্ছে, ঠিক গতানুগতিক যে প্রশ্ন সেটি হয়নি। এবং আপনি জানেন যে সৃজনশীল পরীক্ষার আসলে এটাই নিয়ম, যেন শিক্ষার্থীরা একটু ভেবে বুঝে পরীক্ষা দিতে পারে। এবং শিক্ষার্থীরা বলছে যে তাদের একটি সমস্যা হচ্ছে, সেটি হচ্ছে দীর্ঘদিন স্কুলে না যাওয়াতে, দীর্ঘদিন পরীক্ষা না দেওয়াতে। এটি আসলে তাদের অনেক দিন পরে, প্রায় 1.5 বছর পরে বড় কোনো পরীক্ষা, যে কারণে তাদের পরীক্ষা দিতে কিছুটা সমস্যা হয়েছে। অভিভাবকরাও যেটি বলেছে যে আসলে স্কুল কলেজ যদি খোলা থাকতো তাহলে তাদের যে প্রিপারেশনটা থাকতো আর যে প্রস্তুতিটা থাকতো সেটি আসলে সম্ভব হয়নি, কিন্তু তারপরেও আসলে তারা যে প্রস্তুতি নিয়েছে সেটি ঠিক আছে। এবং অনেক শিক্ষার্থী এবং অভিভাবকের একটি কথা রয়েছে, এবং বিশেষ করে যারা অভিভাবক তাদেরই আসলে এই বক্তব্যটি রয়েছে যে তারা বলছেন যে যদি ঐচ্ছিক বিষয়ের যে পরীক্ষা, বাংলা ইংরেজির যে পরীক্ষাগুলো সেগুলো যদি হতো তাহলে আসলে ভালো হতো, কারণ এগুলোও জীবনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকে। এটি নিয়ে আসলে তাদের এক ধরনের কথা রয়েছে। আর তাছাড়া যদি বলা যায় পুরো বিষয়টা, যে পরীক্ষা আবার শুরু হয়েছে, শিক্ষার্থীরা শিক্ষাঙ্গনে আসতে শুরু করেছে, এই বিষয়টিকে তারা খুবই ইতিবাচকভাবে দেখছেন। এখানে অনেক অভিভাবক রয়েছেন এবং শিক্ষার্থী রয়েছেন, আমরা একটু তাদের সঙ্গে কথা বলতে চাই যে তারা আসলে কি বলেন, তাদের মুখ থেকে আসলে শুনতে চাই। আসলে আপনার কাছে একটু জানতে চাই, পরীক্ষা কেমন হলো? না, উনি আসলে কথা বলতে চাইছেন না। আসলে এখানে যারা আছেন তাদের মধ্যে অনেকেই আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদের থেকে তারা আসলে খুঁজছে এবং তারা বেশ ব্যস্ত রয়েছে। ভিড়ের মধ্যে খুঁজে পাওয়া কঠিন হচ্ছে এবং এই ভিড় নিয়ে কিন্তু শিক্ষামন্ত্রী একটি কথা বলেছেন যে অভিভাবকরা আসলে স্বাস্থ্যবিধি ঠিকমতো মানছেন না। তো এই স্বাস্থ্যবিধি যেন তারা মানেন পরবর্তী পরীক্ষাগুলোতে, এটি আসলে তার আহ্বান তাদের প্রতি। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর। তাবাসসুম। অন্তরা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, নির্ধারিত সময়ের 8.5 মাস পর আজ থেকে শুরু হয়েছে এসএসসি সমমানের পরীক্ষা। পরীক্ষা কেমন হয়েছে, কি বলছেন শিক্ষার্থীরা, কতটুকু স্বাস্থ্যবিধি মানা হয়েছে জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী অন্তরা বিশ্বাস। চলে যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2 সপ্তাহের ইউরোপ সফর শেষে দেশে পৌঁছেছেন। গ্লাসগো, লন্ডন ও প্যারিসে সরকারি সফর শেষে রোববার সকাল 7:30টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এর আগে প্যারিসের চার্লস দ্য গল বিমানবন্দর থেকে স্থানীয় সময় শনিবার বিকেল 4:15টার দিকে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে যাত্রা করে। বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার মোহাম্মদ তালহা এবং ফ্রান্সের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান। এর আগে প্রধানমন্ত্রী লাল গালিচার ওপর দিয়ে হেঁটে বিমানে ওঠার সময় 21 সদস্যের গার্ড দল তাকে গার্ড অব অনার জানায়। এর আগে গত 31 অক্টোবর যুক্তরাজ্য ফ্রান্সে 2 সপ্তাহের সফরে স্কটল্যান্ডের বন্দর নগরী গ্লাসগো পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাদের জন্য বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করছে সরকার। প্যারিস সফরের শেষ দিনে সেখানে প্রবাসী বাংলাদেশিদের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে কোনো মানুষ যেন গৃহহারা না থাকে তা নিশ্চিত করতে সকল ভূমিহীন মানুষের জন্য আবাসনের ব্যবস্থা করছে সরকার। ফ্রান্স ছাড়াও ইউরোপের বিভিন্ন দেশের প্রবাসীরা যোগ দেন এই সংবর্ধনা অনুষ্ঠানে। প্রধানমন্ত্রী আরো বলেন, বাংলাদেশে উন্নয়নের যে ধারা সূচিত হয়েছে তা অব্যাহত রাখতে হবে। আজকে বাংলাদেশ উন্নত দেশ, আমরা বিশেষ অর্থনৈতিক অঞ্চল করে দিচ্ছি। আমাদের প্রবাসীদের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে। ভূমিহীনদের জন্য ঘর তৈরি করে দিচ্ছে। এই দেশের মাটিতে একটি মানুষও গৃহহারা থাকবে না, একটি মানুষও ঠিকানা। একাদশ জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশন শুরু হচ্ছে আজ বিকেল 4টায়। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে অধিবেশনের শেষ ভাগে বিশেষ আলোচনা হবে। আলোচনার আগে প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল হামিদ সংসদে ভাষণ দিতে পারেন। চলতি সপ্তাহে সংসদের বৈঠকগুলোয় নিয়মিত কার্যক্রম অনুষ্ঠিত হবে। নতুন কিছু বিল উত্থাপন এবং আগে উত্থাপন করা কয়েকটি বিলের রিপোর্ট উপস্থাপন ও পাশের কার্যক্রম সম্পন্ন করা হবে। অধিবেশনের শেষ দিকে সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সংসদের কার্যপ্রণালী বিধির 147-এর আওতায় 2-3 দিন আলোচনা হতে পারে। আজ থেকে রাজধানীতে চলবে না গেট লক ও সিটিং সার্ভিস বাস। এই নির্দেশনা কতটুকু কার্যকর হচ্ছে এবং কতটুকু মানছেন বাস চালকরা জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাইমাল জিকো। জিকো, আজ থেকে গেট লক সিটিং সার্ভিস না চালানোর নির্দেশনা কতটুকু মানা হচ্ছে, কোনো চালকের সাথে কথা বলতে পেরেছেন কিনা? তাবাসসুম, যেমনটি সকাল থেকে আমি জানাচ্ছিলাম যে রাজধানীর বিভিন্ন পয়েন্ট কিন্তু এর মধ্যে আমরা ঘুরে দেখেছি এবং গণপরিবহনে যে অতিরিক্ত ভাড়া নেওয়ার প্রবণতা সেটি কিন্তু এখন পর্যন্ত রয়েছে। তো এই মুহূর্তে আমি আছি মানিক মিয়া এভিনিউয়ে এবং এখানেও কিন্তু বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত চলছে। এখানে বেশ কিছু অভিযোগ কিন্তু বিআরটিএ কর্তৃপক্ষ পেয়েছে। তো এখানে নতুন একটি বিষয় আমরা জানতে পেরেছি, সেটি হচ্ছে যে বাস চালক যারা রয়েছে, কন্ট্রাক্টর যারা রয়েছে, তারা কিন্তু ভাড়া আসলে সরাসরি প্রথমে কাটছে না। ভ্রাম্যমাণ আদালত পার হয়ে যাবার পরে তাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে বলে এখান থেকে অভিযোগ আসছে এবং যে মূল্য তালিকা টানানো হয়েছে সেটিও কিন্তু মানা হচ্ছে না। সেটির বাইরে গিয়ে কিন্তু অতিরিক্ত ভাড়া আদায় করছে বলে এখানে যারা যাত্রী রয়েছে তারা অভিযোগ করছেন। তো একটু যদি আপনাদের সাথে কথা বলি যে আপনাদের ভাড়া কি এখনো কেটেছে? না, ভাড়া এখনো কাটেনি। ভাড়া আসলে এখন পর্যন্ত কাটেনি কেন? আগে কখন কাটতো? আগে শুরুতেই কাটেনি, তো এখন তো দেরি করতেছে কি যে আমরা তো জানি না। জি, যেমনটি শুনছেন যে আগে শুরুতেই ভাড়া কেটে নিত, কিন্তু এখন পর্যন্ত তারা কিন্তু দেরি করছে এবং এটির জন্য মূলত যে অভিযোগটি তারা এখানে যারা যাত্রী রয়েছেন তারা যেটি করছেন যে অতিরিক্ত ভাড়া নেওয়ার একটি পায়তারাই হলো করা হচ্ছে এনাদের পক্ষ থেকে এবং কিছু কিছু যাত্রী কিন্তু বলেছেন যে এখানে যে অতিরিক্ত ভাড়ার আদায়ের যে বিষয়টি চার্জ ছাড়াই নিচ্ছে। তো এখানে আপনারা একটু বলেন যে যাত্রীরা তো বলতেছে যে অতিরিক্ত চার্টের বাইরে গিয়েও আপনারা অতিরিক্ত ভাড়া। অতিরিক্ত আমাদের এই বসুমতিতে অতিরিক্ত কোনো ভাড়া নেওয়া চলে না, নেয়ও না, কোনো স্টাফরাও ভাড়া নেয় না অতিরিক্ত ভাড়া। এখন পর্যন্ত ভাড়া নেননি কেন আপনারা? আমরা এই যে কলেজ গেটেতে গাড়ি সিটিং হয়েছে, এছাড়া যাত্রী খালি উঠেছে সারা রাস্তায়। তাহলে গাবতলী থেকে মানুষ উঠলো কিভাবে? গাবতলীতে 7 জন পাইছি, ডাইরেক্ট যাত্রী 7 জন হয়েছে গাবতলীতে, আর তা মনে করেন কি রাস্তায় উঠছে। যেমনটি শুনছেন যে এখানে কিন্তু যারা যাত্রী রয়েছে তাদের মধ্যে যারা বাস চালক রয়েছে তারাও কিন্তু হলো একবার এক এক ধরনের কথা বলছেন। এখানে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত চলছে, পাশাপাশি কিন্তু এখানে গাড়ি পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে ভিজিলেন্স টিমও রয়েছে। আমরা তাদের সাথে একটু কথা বলতে চাই। আজকেও দেখা গেছে যে আজকে থেকে গেট লক সার্ভিস বন্ধ, এরপরও কিন্তু গেট লকের ভাড়া নিয়ে অনেক বাস চলছে। তো সেই ক্ষেত্রে আপনারা কি দেখছেন এবং কি ধরনের ব্যবস্থা নিচ্ছেন মালিকদের পক্ষ থেকে? না, এখন আমরা গতকাল থেকে আমরা আমাদের মহাসচিব ডিক্লার দিয়েছেন ঢাকা মহানগরীতে কোনো গেট লক সিটিং সার্ভিস চলবে না।
হ্যাঁ, আমরা যে সমস্ত গাড়িতে এই অনিয়ম পাচ্ছি আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছি। যে যেমনটি শুনছিলেন যে তাবাসসুম, এই ধরনের অভিযোগ মিললেই কিন্তু সাথে সাথে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং কিছু কিছু গাড়ি ভ্রাম্যমাণ আদালতের আদেশ কিন্তু অমান্য করে এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে, তাদেরকেও কিন্তু ধরে আনা হয়েছে আমরা যতটুকু দেখেছি। তো এই ছিল এখন পর্যন্ত বিআরটি এর ভ্রাম্যমাণ আদালত চালানোর সবশেষ তথ্য আমার কাছে। তাবাসসুম। জিকো, আপনাকে ধন্যবাদ। দর্শক, আজ থেকে রাজধানীতে চলবে না গেট লক ও সিটিং সার্ভিস বাস। এই নির্দেশনা কতটুকু মানা হচ্ছে জানাতে মানিক মে এভিনিউ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাইমাল জিকো। রেইনট্রি হোটেল ধর্ষণ মামলার রায় দেওয়া ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রিবিউনাল ৭-এর বিচারক বেগম মোসাম্মদ কামরুন নাহারকে আজ রবিবার 9:30 থেকে এজলাসে না বসার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। বিচারক কামরুন নাহারের ফৌজদারি বিচারিক ক্ষমতা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বিচারক কামরুন নাহারকে আদালত থেকে প্রত্যাহার করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগে সংযুক্ত করতে চিঠি দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারকদের সঙ্গে আলোচনা করে প্রধান বিচারপতি নির্দেশ দিয়েছেন। গত 11 নভেম্বর 2 শিক্ষার্থী ধর্ষণের মামলার রায় ঘোষণা করেন বিচারক বেগম মোসাম্মদ কামরুন নাহার। এই রায় তার পর্যবেক্ষণ দেয়া নিয়ে নানা আলোচনার পর এই নির্দেশনা এলো। দেশে 70 লাখের বেশি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। বিশ্বে আক্রান্তের সংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান 10ম। বিশেষজ্ঞরা বলছেন, নিয়মতান্ত্রিক জীবনযাপনের মাধ্যমে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করা যায়। ডায়াবেটিস রুখতে 1991 সাল থেকে 14 নভেম্বরকে বিশ্ব ডায়াবেটিক দিবস হিসেবে পালন করা হয়। এবারের প্রতিপাদ্য সার্বজনীন ডায়াবেটিস চিকিৎসা যদি এখন নয় তবে কবে। বিশ্ব ডায়াবেটিক দিবসে অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। ডায়াবেটিসের মহৌষধ ব্যায়াম বলছেন বিশেষজ্ঞরা। রক্তে শর্করা কমে গেলে ডায়াবেটিস হয়। শরীর চর্চা করলে রক্তে শর্করার মাত্রা ঠিক থাকে। ডায়াবেটিক্সকে রুখতে বিভিন্ন রঙের ফল ও শাকসবজি খাদ্য তালিকায় রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। সাথে চাই পর্যাপ্ত ঘুম, সুষম আহার আর নিয়মতান্ত্রিক জীবনযাপনও। গবেষণা বলছে, প্রতি বছর বিশ্বের $60,000 কোটি খরচ হয় ডায়াবেটিস রোগের চিকিৎসা, ব্যবস্থাপনা আর ওষুধ ক্রয়ে। এই রোগটি একবার শনাক্ত হওয়ার পর আমৃত্যু ওনাকে চিকিৎসা নিতে হবে এবং ক্রমশ অন্য সকল রোগ টেনে আনবে। বিপুল পরিমাণ টাকার একটা ব্যয়ের সম্ভাবনা তৈরি হয়। জীবনের মান মানে কোয়ালিটি অফ লাইফ মেনটেন করতে গেলে আদর্শভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে হবে। ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন IDF এর গবেষণা অনুযায়ী দেশের 70 লাখের বেশি মানুষ ডায়াবেটিক্সে আক্রান্ত, আর 50% মানুষ জানেনই না যে তাদের ডায়াবেটিক্স আছে। এছাড়া 100 জন গর্ভবতীর 20 জনে ডায়াবেটিক্সে আক্রান্ত। মায়ের ডায়াবেটিক্স থাকলে গর্ভের সন্তানের জন্মগত ত্রুটি নিয়ে ভূমিষ্ঠ হবার ঝুঁকি বাড়ে 8%। সন্তান ধারণের আগেই যেন একজন মা চিকিৎসকের কাছে যান। তার যদি অধিক ওজন থাকে সেটি যেন তিনি কমিয়ে ফেলেন, এবং যাদের বংশে ডায়াবেটিসের ইতিহাস আছে তারা যেন আগেই রক্তের সুগার চেক করে নেন। যত বেশি বয়সে সন্তান ধারণ করবেন একজন নারী, তার গর্ভকালীন সময়ে ডায়াবেটিস হওয়ার ঝুঁকিও তত বাড়বে। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির তথ্য অনুযায়ী বর্তমানে বিশ্বজুড়ে ডায়াবেটিক্স আক্রান্তের সংখ্যা 42 কোটির বেশি, অথচ 1985 সালেও এ সংখ্যা ছিল মাত্র 3 কোটি। এখনই প্রতিরোধ করা না গেলে 2035 সালের মধ্যে আক্রান্তের সংখ্যা 59 কোটিতে পৌঁছানোর আশঙ্কা বিশেষজ্ঞদের। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। দেশের আকাশে পূবালি ও পশ্চিমা বায়ুর সংমিশ্রণ ঘটেছে। এর প্রভাবে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এ কারণে রাজধানী সহ উত্তরাঞ্চলে শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে। শনিবার থেকেই দেশের বিভিন্ন জেলায় হালকা বৃষ্টিও হয়। আরও 2-1 দিন আবহাওয়া এমন থাকতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এমনকি এ মাসের শেষের দিকে সারা দেশে তাপমাত্রা আরও কমবে। হঠাৎ করে কুয়াশা বেড়ে যাওয়ায় আজকে প্রচুর ঠান্ডা পড়েছে দিনাজপুরে। নিম্ন আয়ের মানুষের খুব কষ্ট। শীত পড়েছে, শীতকাল এখন বাড়াতে এখন। চট্টগ্রামে 5 ফ্লাইওভারের মধ্যে
বছর কয়েক যেতেই বহদ্দারহাট ও বন্দর ফ্লাইওভারে ফাটল দেখা দিয়েছে। যে কোনো সময় বড় দুর্ঘটনার শঙ্কায় জনমনে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। নগর বিশ্লেষকরা বলছেন, নির্মাণ কাজে অনিয়মের কারণে ফ্লাইওভার হচ্ছে চট্টগ্রামবাসীর কাছে মহা আতঙ্কের জায়গা। আর ফ্লাইওভার নির্মাণ সংস্থা সিডিএ এবং সড়ক ও জনপথ বিশেষজ্ঞরা বলছেন, নির্মাণ কাজে নেই তাদের কোনো ত্রুটি। দোষলেন ফ্লাইওভার দেখভালকারী সংস্থাকে। আহাদুল ইসলাম বাবুর ক্যামেরায় আরো জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। চট্টগ্রাম শহরের যানজট নিরসনে সিডিএ এবং সড়ক ও জনপথ বিভাগ একের পর এক নির্মাণ করছে ফ্লাইওভার। বছর কয়েক না যেতেই উড়াল সেতুগুলোতে দেখা দিচ্ছে ফাটল। বহদ্দারহাট ফ্লাইওভারের পর এবার ফাটল দেখা দিয়েছে বন্দর ফ্লাইওভারেও। ফ্লাইওভার এখন ঝুঁকিপূর্ণ, কোনো গাড়ি উঠতে গেলে আমাদের ভয় লাগে। এটা কেউ তদারকি করছে কিনা তাও জানি না। এভাবে ফাটল হওয়ার তো সম্ভাবনা কোনো দিকে দেখি নাই, আমাদের এখানে হচ্ছে। বিশিষ্ট নাগরিক ও নগর পরিকল্পনাবিদরা বলছেন, নির্মাণ কাজে ৯/৬ কারণেই ফেটে যাচ্ছে ফ্লাইওভার। কাজের মানের ক্ষেত্রে যে নির্মাণ সামগ্রী কম্প্রোমাইজ করেছে সেটা ফাটল দেখে বোঝা যায়। যারা দায়ী তাদেরকে যারা কঠোর শাস্তির ব্যবস্থা হয়, ভবিষ্যতে যেন এই কাজ না হয়। প্রাথমিকভাবে যদি সবকিছু সঠিকভাবে পরিকল্পনা করে আমাদের ফ্লাইওভার বলেন রাস্তাঘাট নির্মাণ করা হতো, আজকে আমরা চরম ভোগান্তিতে পড়তাম না এবং আমাদের আতঙ্কিত হতো না। ফ্লাইওভার নির্মাণ সংস্থা সিডিএ এবং সড়ক ও জনপথ বিভাগ বলছে, ফাটল মেরামত করছেন তারা। দায় চাপালেন রক্ষণাবেক্ষণকারী সংস্থার উপর। সিটি কর্পোরেশন করবে, যেহেতু সিটি কর্পোরেশন আমরা অলরেডি হ্যান্ড ওভার করেছি, এটা মেইনটেন্যান্স দায়িত্ব তাদের, তারা এটা ওপেন করবে। একটা লিফট থেকে আরেকটা লিফটের ঢালাইয়ের মাঝখানে যে জয়েন্টটা, ওইটা হচ্ছে জয়েন্টের মধ্যে একটা ফোম ছিল, ফোমটা আসলে শাটারে লাগানো হয় এবং এটা একটু ওভারল্যাপিং ছিল, মনে হচ্ছে এটা ক্র্যাক। মাইক্রো লেভেল পর্যন্ত ইনভেস্টিগেট করতেছে পুরা ব্রিজস্থানীয় আর কি, দেখবে সেই অনুযায়ী আমরা বন্দর সমন্বয়ের মাধ্যমে আমরা সেটা ব্যবস্থা নেব আর কি। ফ্লাইওভারগুলো দ্রুত পরীক্ষা করে ত্রুটিমুক্ত করার দাবি নগরবাসী। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। ফিলিপাইন থেকে বাংলাদেশ, জিন ক্যাটামিন পেট্রিয়াকা নাম থেকে জেসমিন আক্তার জুলহাস। প্রেমের টানে 11 বছর আগে ভিনদেশি ওই তরুণী ছেড়েছেন মা বাবাকে। গৃহবধূ হয়েছেন ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার রাধাকানা ইউনিয়নের অজপাড়া গাঁয়ের। সেই সুবাদে পেয়েছেন নাগরিকত্ব। এখন তিনি একজন জনপ্রতিনিধিও। সম্প্রতি 3য় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সবাইকে তাক লাগিয়ে পেয়েছেন সর্বোচ্চ ভোট। সৈয়দ নোমানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। জিন কেটামিন পেট্রিয়াকা ফিলিপাইনের একটি বিশ্ববিদ্যালয়ে ফিশারিজ বিভাগে স্নাতক করেন। পরে সিঙ্গাপুরে চাকরি করতে গিয়ে পরিচয় হয় বাংলাদেশি তরুণ জুলহাস উদ্দিনের সঙ্গে। প্রথমে প্রেম, পরে 2010 সালে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। অবশ্য এর আগেই তিনি মুসলমান হন। সেই সাথে নামও বদলে হন জেসমিন আক্তার জুলহাস। প্রেমের টানে ভিনদেশি ওই তরুণী ছেড়েছেন মা বাবাকে। গৃহবধূ হয়েছেন ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার রাধাকানা ইউনিয়নের অজপাড়া গাঁয়ের। সেই সুবাদে পেয়েছেন নাগরিকত্ব। কিন্তু এখন তিনি শুধু দেশের নাগরিকই নন, একজন জনপ্রতিনিধিও। জনগণের এই ভালোবাসার এবার প্রতিদান দিতে চান জেসমিন। এখানে সবাই আমার ভোট দিছে, আমি পাস করছি। I want to do for the people, especially the poor people and the kids. I want to fund the kids because the kid is the hope of the country. জেসমিনের বিজয়ে তাকে দেখতে ভিড় করছেন অনেকেই। স্কুল, কলেজ, মাঠ সবকিছু তার, রাস্তাঘাট এগুলি নিয়ে তাদের চিন্তাধারা যে এই এলাকা কিভাবে উন্নতি করা যায়। সে সবার কাজ করব বা গরিব দিকে মানুষের পাশে দাঁড়াবো সবসময়, এটাই আমাদের অনেক কাম্য। অনিচ্ছা সত্ত্বেও গ্রামবাসীর অনুরোধে সংরক্ষিত নারী সদস্য পদে প্রার্থী হয়েছেন বলে জানান তার স্বামী জুলহাস উদ্দিন। আমার এলাকাবাসী, প্রতিবেশী যারা আছে সবাই ওনাকে বলছে যে নির্বাচনে আসার জন্য, কারণ ওনার আচারে ব্যবহারে বা শিক্ষাগত যোগ্যতায় এলাকাবাসী বুঝতে পারছে যে না, হয়তো যদি পাশ করে হয়তো এলাকার জন্য, দেশের জন্য একটা কিছু করতে পারবে। মাইক প্রতীক নিয়ে নবনির্বাচিত এই ইউপি সদস্য পেয়েছেন 4496 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন 1837 ভোট। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সুন্দরবনের দুবলার চর, যেখানে মাছ আর মাছ, আর এই মাছ ধরে জীবিকা নির্বাহ করেন কয়েক হাজার জেলে। অক্টোবরের শেষ সপ্তাহ থেকে সেখানে শুরু হয়েছে জেলেদের বসতি। তারা বন বিভাগের অনুমতি নিয়ে এই চরে অস্থায়ীভাবে ঘর তোলেন, গড়ে ওঠে দোকানপাটও।
মাছ ধরা, শুটকি বানানো ও বিকিকিনির এই কর্মযজ্ঞ চলবে আগামী 31 মার্চ পর্যন্ত। বিনিময়ে জেলেদের জন্য কোনো সুবিধা নেই সেখানে। সবসময় শোষণের শিকার হন প্রান্তিক এই জেলেরা। দুবলারচর ঘুরে এসে আরও জানাচ্ছেন মাসুদা লাবণী। একদিকে কুঙ্গা, আরেকদিকে পশুর নদ। সুন্দরবনের দক্ষিণে বিশাল চর দুবলারচর। বছরের 7 মাস এই চর থাকে ফাঁকা, থাকে না মানুষের তেমন পদচারণা। বাকি 5 মাস লোকে লোকারণ্য। বিভিন্ন জেলা থেকে আসা জেলেরা গড়ে তোলেন বসতি। সাগর ও নদী থেকে ধরে আনা মাছ সেখানে শুকানো হয় রোদে। সরকার প্রতি বছর দুবলারচরের শুটকিপল্লী থেকেই 3 কোটি টাকার বেশি রাজস্ব আয় করে। একদিকে সিন্ডিকেট ও সাহেবরা খায় লাভের অংশ, আরেকদিকে সরকার আয় করে রাজস্ব। কিন্তু জেলেদের নিয়ে ভাবে না কেউ। মহাজনের কারবার হয় আলগে এ জায়গায় আছে কামাল সাহেব আছে, তো রাবিশ পর্যন্ত সব দাতন। তাহলে 5 লাখ টাকার মাছ পালিতে 3 লাখ টাকা সাহেবরা নিয়ে যায়, 2 লাখ টাকা জেলেরা পায়। জলদস্যু বন্ধ করে দিয়েছে, এখন সাহেবদের অত্যাচারে জেলেদুন বন্দী আছে। শীত মৌসুমে দুবলারচরে জেলে ও অন্যান্য কর্মী মিলিয়ে প্রায় 20 থেকে 25,000 লোক বাস করেন। কিন্তু সেখানে নেই কোনো মেডিকেল ক্যাম্প, নেই সুপেয় পানির ব্যবস্থাও। দাবি তো আমাদের ডাক্তার, সাইক্লোন সেন্টার এবং বৃষ্টি পানির জন্য একটা পুকুর ব্যবস্থা। আর বৃষ্টি বাদল ঝড় হয়, সেই জন্য আমাদের একটু কষ্ট হয়। সুন্দরবনের নদী ও সাগরের মাছ ধরতে নিতে হয় বন বিভাগের অনুমতি। মাছ ধরার পর আবার সরকারি রাজস্ব দিয়ে সেই মাছ বিক্রি হয়। এভাবেই রোদে শুকানো শুটকি ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন অঞ্চলে, বিদেশেও। তারা দিতে পারে, আমরা দিই না, আমাদের কোনো মেডিসিনের কারবার নয়। সুন্দরবনের দুবলারচরের শুটকির ব্যবসা এক সময় পুরোটাই নিয়ন্ত্রণ করতেন প্রয়াত অবসরপ্রাপ্ত মেজর জিয়াউদ্দিন। এখন সে নিয়ন্ত্রণ হাত ঘুরে তার ভাইয়ের কাছে। এখানে ভারতীয় কিছু কিছু চুরি করে মাছ মারতে কিছু শীতকালেও কিছু ট্রলার আসে। আমরা নেভি কিংবা কোস্টগার্ডকে ইনফরমেশন করলে এরা তারা করে, কোনোটা ধরা পড়ে, কোনোটা ধরা পড়ে না। তবুও সব প্রতিকূলতা পেছনে ফেলে সেখানকার জেলেরা মাছ ধরেন, করেন শুটকি। এখানে অবস্থানকারী জেলেরা বিভিন্ন জেলা থেকে এসে 5 মাস অবস্থান করেন। কেউ ব্যস্ত মাছ শুটকি করার কাজে, কেউ বা সারা রাত মাছ ধরে ফিরছেন ট্রলার নিয়ে। 3 থেকে 4 দিন এভাবে মাছগুলো শুকিয়ে তারা ঘরে তোলেন। এরপর চলে যায় দেশের বিভিন্ন অঞ্চলে এবং দেশের বাইরেও। তবে জেলেরা বলছেন তাদের অন্যতম কষ্ট ঝড় কিংবা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ। মাসুদা লাবণী, নিউজ 24, দুবলারচর, সুন্দরবন, বাগেরহাট। এ পর্যায়ে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। অন্যান্য ফসলের চেয়ে লাভজনক হওয়ায় বগুড়ায় লাউ চাষে আগ্রহ বেড়েছে কৃষকের। ভালো ফলনে আশানুরূপ দাম পেয়ে কৃষকের মুখে হাসি ফুটেছেন। সফলতা দেখে অনেকেই আগ্রহী হচ্ছেন লাউ চাষে। জেলার চাহিদা মিটিয়ে বিভিন্ন স্থানে যাচ্ছে বগুড়ার লাউ। কৃষি বিভাগ প্রতিনিয়ত বিভিন্নভাবে পরামর্শ প্রদান করে যাচ্ছে। বগুড়া থেকে আব্দুল সালাম বাবুর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বগুড়ার সারিয়াকান্দির যমুনার বালুচরে সবুজ পাতার মাঝে সাদা রঙের লাউ ফুল শোভা পাচ্ছে। এখানে 10 বিঘা জমিতে বিষমুক্ত লাউ চাষ করে সফলতা পেয়েছেন কৃষক আবু সাইদ। তার সাফল্য দেখে এখানকার অনেকেই আগ্রহী হচ্ছেন লাউ চাষে। এছাড়া জেলার গাবতলী, শিবগঞ্জ, কাহালু ও সদর উপজেলা সহ বিভিন্ন এলাকাতেও লাউ চাষ হয়ে থাকে। এলাকা মিষ্টি কুমড়ো করেছেন, এবার লাউ প্রথম, লাউয়ের ফলন খুব ভালো হয়েছে। আসলে লাউয়ের যে এত ব্যাপক ফলন হয় আমরা এই এলাকার লোক আগে কখনো দেখিনি। শ্রাবণ থেকে আশ্বিন মাস পর্যন্ত লাউ চাষে মাচা সহ 8 থেকে 10 হাজার টাকা খরচে বিঘা প্রতি 30 থেকে 40 হাজার টাকার লাউ বিক্রি হয়। বগুড়ার বাজারে আকার ভেদে প্রতিটি লাউ 15 থেকে 35 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। অন্যান্য ফসলের চেয়ে খরচ কম এবং ভালো দাম পেয়ে খুশি কৃষকরা। লাউয়ের লাগাছিলাম আপনার 26 শতক মাটি, দাম পায় মোটামুটি খুশি। বর্তমানে 20 শতক জমিতে লাউ লাগাচ্ছে, এখন এই শেষে লাগাতে লাউয়ের দামটা খুব ভালো পাইছি, খুব খুশি আমি। পতিত জমিতে লাউ চাষ করে কৃষক আগ্রহী হচ্ছে এবং লাভবান হচ্ছে। সবজির চাহিদাও পূরণ হচ্ছে বলে জানান কৃষি কর্মকর্তারা। অল্প খরচা করলে বেশি লাভ পাওয়া যায়, এজন্য অনেকে মাঠে চাষবাস শুরু করছে। মানুষের যে সবজির যে চাহিদাটা সেটাও কিন্তু এখান থেকে খুব সহজেই আমরা করতে পারবো এবং অন্য কৃষকরা যদি এখান থেকে যে প্রযুক্তিগত জ্ঞানগুলো শিখে তারাও সেগুলো চাষবাদ করবে এবং অর্থনৈতিকভাবে অধিক পরিমাণ লাভবান হবে। এবছর জেলায় 850 হেক্টর জমিতে লাউ চাষ হয়েছে। প্রায় 24,000 মেট্রিক টন উৎপাদন হবে বলে প্রত্যাশা কৃষি বিভাগের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
করোনার প্রকোপে দুর্দশা কাটিয়ে আবারও স্বাবলম্বী হতে শুরু করেছেন ফরিদপুরের দুগ্ধ খামারিরা। টানা 2 বছর লোকসানে থাকার পর এবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন তারা। আর ক্ষতিগ্রস্ত খামারিদের প্রণোদনা সহ সব ধরনের সহযোগিতার কথা জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। খায়রুজ্জামান সোহাগের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। করোনাকালীন প্রায় 2 বছর বন্ধের মুখে পড়ে ফরিদপুরের অনেক দুগ্ধ খামারি। সময় মতো দুধ বিক্রি করতে না পারা ও গোখাদ্যের দাম বৃদ্ধি সহ নানা সংকটে ঋণগ্রস্ত বেশিরভাগ খামারি। মহামারী কমে আসায় আবারও ঘুরে দাঁড়াতে শুরু করেছেন তারা। কাঙ্ক্ষিত দাম পাওয়ায় নতুন আশার আলো দেখছেন খামারিরা। তবে দুর্যোগপূর্ণ সময়ে দুধ সংরক্ষণের ব্যবস্থার দাবিও জানান তারা। দুধ সংরক্ষণের কোনো ব্যবস্থা না থাকায় লাস্ট পর্যন্ত মাইকিং করে দুধ বিক্রি করতে হচ্ছে 25-30 টাকা 20 টাকা। করোনাকালীন সময় কোনো সময় বিক্রি করতে পারছি, কোনো সময় ফেলাইয়া দিছি, ঠিক আছে, পানির দামে বিক্রি করছি। সর্বোচ্চ চেষ্টা করতেছি যে শহরীয় যে অঞ্চল আছে তাদেরকে ভালো মানের দুধটা পৌঁছে দেওয়ার জন্য। এদিকে করোনাকালীন সময়ে হারানো চাকরি ফিরে পেয়ে খুশি শ্রমিকেরা। আমি এই খামারে 15,000 টাকা বেতন পাচ্ছি, এই টাকা দিয়ে আমার সংসার ভালো হয়েছে। ফরিদপুরে বাসা বিক্রি করে দিয়ে আমার যে টাকাটা আছে ওখান থেকে আমার সংসার ভালোভাবে চলে যায়। ক্ষতিগ্রস্ত খামারিদের লোকসান পুষিয়ে নিতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। খামারিদেরকে ব্যাপক হারে প্রশিক্ষণ দিচ্ছি, আমরা ডিওয়ারিং ভ্যাকসিনেশন ক্যাম্পিং করছি এবং আমরা আশা করছি যারা ক্ষতিগ্রস্ত খামারি তারা পুষে উঠে আবার নতুন করে তাদের খামার শুরু করতে যাচ্ছে এবং অনেকে লাভবান হচ্ছে এবং তাদের ক্ষতি পুষিয়ে ওঠার চেষ্টা করছে। ফরিদপুর জেলায় বর্তমানে 10,000 দুগ্ধ খামার রয়েছে, যা থেকে প্রতিদিন প্রায় 35,000 লিটার দুধ উৎপাদিত হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার নিউজ 24 আন্তর্জাতিক। COP26 শীর্ষ সম্মেলনে বিপজ্জনক জলবায়ু পরিবর্তন রোধে কয়লার ব্যবহার কমানোর একটি চুক্তিতে একমত হয়েছেন বিশ্ব নেতারা। এর মাধ্যমে শেষ হলো বহুল প্রত্যাশিত এই সম্মেলন। চুক্তিটিকে ঠুনকো বিজয় হিসেবে উল্লেখ করেছেন এবারের সম্মেলনের প্রেসিডেন্ট অলোক শর্মা। তবে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলেও এটি যথেষ্ট নয় বলে মনে করছে জাতিসংঘ। নিবির আমিনের ডেস্ক রিপোর্ট। প্রায় 2 সপ্তাহের আলোচনার পর একটি চুক্তি হলো COP26 জলবায়ু সম্মেলনে, যেখানে পরিকল্পনা করা হলো পরিবেশের জন্য সবচেয়ে ক্ষতিকর জীবাশ্ম জ্বালানি কয়লার ব্যবহার কমানোর। চুক্তি নিয়ে শনিবার রাতে একটি সংবাদ সম্মেলন করেন COP26 এর প্রেসিডেন্ট অলোক শর্মা। বলেন, এখনই শুরু হলো কঠিন কাজ। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি 1.5 ডিগ্রিতে সীমিত রাখার লক্ষ্য টিকিয়ে রাখতে সক্ষম হয়েছি আমরা। তবে 1.5 ডিগ্রির যে নারী আমরা পাচ্ছি তা এখনো দুর্বল বলছি আমি। যদি আমরা প্রতিশ্রুতি রক্ষা করি তবেই টিকবে এটি। চুক্তিতে শেষ মুহূর্তে কয়লার ব্যবহার ফেজ আউট করার পরিবর্তে ফেজ ডাউন করার আহ্বান জানায় ভারত ও চীন। শেষ পর্যন্ত তা অনুমোদন পেলেও সন্তুষ্ট হতে পারেনি অনেক দেশ। এক ভিডিও বার্তায় COP26 এর অর্জনগুলোর প্রশংসা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। একটি টুইট বার্তায় নতুন চুক্তিটি গুরুত্বপূর্ণ হলেও যথেষ্ট নয় বলে জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। মার্কিন জলবায়ু দূত জন কেরি বলেন, কয়লা ব্যবহার শেষ করার আগে ব্যবহার সীমিত করতে হবে। এবারের চুক্তিতেই তা শুরু হলো। অন্যদিকে চুক্তি নিয়ে টুইট বার্তায় চরম অসন্তোষ প্রকাশ করেছেন সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ। নিবির আমিন, নিউজ 24। 14 বছর পেরিয়ে গেলেও সিডরের তাণ্ডবে বিধ্বস্ত বেড়িবাঁধ এখনো স্থায়ীভাবে নির্মাণ করা হয়নি। একটি বড় অংশের জনসংখ্যার বিপরীতে গড়ে ওঠেনি পর্যাপ্ত সাইক্লোন শেল্টার। সাধারণ মানুষের মাঝে এখনো পরিপূর্ণভাবে তৈরি হয়নি দুর্যোগ সচেতনতা। ফলে পটুয়াখালীর উপকূলীয় এলাকার প্রায় 6 লাখ মানুষ রয়েছেন সরাসরি দুর্যোগ ঝুঁকির মুখে। পটুয়াখালী থেকে শিকদার জোবায়েরের রিপোর্ট। 14 বছর আগে 2007 সালের এই দিনে পটুয়াখালীর উপকূলীয় জনপদে আঘাত হেনেছিল সুপার সাইক্লোন সিডর। কেড়ে নিয়েছিল অসংখ্য প্রাণ, ক্ষতিগ্রস্ত হয়েছে সম্পদ। বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছিল বিস্তীর্ণ এলাকা। তবে এক যুগেরও বেশি সময় পেরিয়ে গেলেও বিধ্বস্ত বেড়িবাঁধ স্থায়ীভাবে নির্মাণ না করায় এর ক্ষতি এখনো বয়ে বেড়াচ্ছে এই জনপদের মানুষ। এমনকি মানুষের জীবন ও সম্পদ রক্ষায় গড়ে ওঠেনি পর্যাপ্ত সাইক্লোন শেল্টার। মানুষের মাঝে তৈরি হয়নি দুর্যোগ বিষয়ক সচেতনতা। ফলে এখনো স্বাভাবিক হয়নি এই জনপদের মানুষের জীবনযাত্রা। আজকে দীর্ঘদিন বেড়িবাঁধ করার কথা কই আজ পর্যন্ত আমরা
কোনো সমাধান পাই নাই। প্রত্যেক বছর কম বেশি রাস্তায় কাজ করে, এই কাজগুলো সম্পূর্ণ হয় না, এরকমই থাকিয়ে যায়। তারা প্রত্যেক বছর এটা ডুবে, এই বিলে কোনো ধান চাষ হয় না। আমাদের এই শহরে অনেক মানুষের ঘর বাড়ি ভেঙে ছিঁড়ে নিয়ে গেছে, তারা এখন তোমার ছাপড়া দিয়ে আছে, তারা কোনো মাথা গোজার ঠাঁই পায় না কোনো জায়গায়। সাইক্লোন শেল্টারের স্বল্পতা সহ দীর্ঘ সময় বড় ধরনের ঘূর্ণিঝড় আঘাত না হানায় মানুষ সাইক্লোন শেল্টারমুখী হতে চায় না বলেও মনে করেন ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির এই কর্মকর্তা। সাইক্লোন শেল্টারে কিছু স্বল্পতা আছে, যে তাদের অনেক দূরে নিজেদের সম্পদ রেখে ওখানে যেতে তারা অনাগ্রহ প্রকাশ করে। এখন বর্তমান সরকারের 2007 সালের পরে যে প্রচেষ্টা, সেখানে পর্যাপ্ত সাইক্লোন শেল্টার হয়েছে, আরো সাইক্লোন শেল্টারের কাজ চলমান। উপকূলীয় জনপদের প্রায় 6 লাখ মানুষের জীবন ও সম্পদ রক্ষায় দ্রুত পদক্ষেপ নেবে সরকার, এমন প্রত্যাশা সবার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সনাতন ধর্মাবলম্বীদের রাখির উপবাসের খবর জানিয়ে শেষ করছি এখনকার আয়োজন। বিভিন্ন প্রাণঘাতী রোগ থেকে বাঁচতে কার্তিক মাসে উপবাস রেখে আশ্রম প্রাঙ্গণে ঘৃত প্রদীপ ও ধূপ জ্বালাতে বলেছিলেন লোকনাথ ব্রহ্মচারী। তখন থেকে প্রতি বছর কার্তিক মাসের শেষ 15 দিনের প্রতি শনি ও মঙ্গলবার সনাতন ধর্মাবলম্বীরা পালন করে আসছেন রাখির উপবাস বা কার্তিক ব্রত। দিলীপ কুমার মণ্ডলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কেউ বলেন রাখির উপবাস, অনেকে এই উৎসবকে ডাকেন কার্তিক ব্রত নামে। গোসাইর উপবাস ও ঘৃত প্রদীপ প্রজ্বলন নামেও এটি পরিচিত। কলেরা আর বসন্তের হাত থেকে বাঁচতে কার্তিক মাসে উপবাস পালন এবং আশ্রমে ঘিয়ের প্রদীপ ও ধূপধুনো জ্বালানোর নির্দেশ দিয়েছিলেন লোকনাথ ব্রহ্মচারী। সেই থেকেই বিপদ আপদ আর রোগবালাই থেকে মুক্তি পেতে এবং আপনজনের কল্যাণ কামনা করে লোকনাথের আরাধনা করেন তার অনুসারীরা। প্রতি বছর কার্তিক মাসের 15 দিন পরে প্রত্যেক শনি এবং মঙ্গলবারে বাবা লোকনাথ বাবার যতগুলি মন্দির আছে বাংলাদেশে, ইন্ডিয়াতে সমস্ত মন্দিরে 4 দিন পড়লে 5 দিন পড়লে ওই ঘৃত প্রদীপ প্রচলন করে। উৎসবের অন্যতম বড় কেন্দ্র নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বারুদি লোকনাথ ব্রহ্মচারী আশ্রম। আমরা এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে আমরা সুন্দরভাবে আমাদের ধর্মীয় কাজগুলি সম্পন্ন করতেছি। বারুদি আশ্রম ছাড়াও রাখির উপবাস পালিত হচ্ছে শহরের দেওভোগ আখড়া, রামকানাই আখড়া ও মাছদাইরে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিউজ 24 দুপুর 12টার সংবাদ এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।